স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা পেওনিয়ার যে জিনিসটার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে টাকা উইথড্র করব কিংবা টাকা বাংলাদেশে আনবো সেই ব্যাপারটুকু আমরা জেনেছি। ওকে। তো এবার হচ্ছে আমাদের যে ভেরিফিকেশন, পার্সোনাল ওয়েবসাইট এবং আউটসাইড দ্য মার্কেট প্লেস আমরা কিভাবে কি নিজেদেরকে চিন্তা করব সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। ওকে। তো সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। সর্বপ্রথম হচ্ছে আমরা যদি পেওনিয়ারেই চলে যাই। তো পেওনিয়ারে পেওনিয়ার অ্যাকাউন্ট যখন আপনারা ওপেন করবেন, তখন আপনারা সেখানে যে সবার আগে তো ওদের কি পড়বেন, লিগালটা পড়বেন, তাই না? পেওনিয়ার সম্পর্কে জানবেন। তখন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনারা শুধুমাত্র যে ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করতে পারবেন ঠিক তা না। আপনারা আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে হচ্ছে টাকা উইথড্র করতে পারবেন। এছাড়াও এছাড়াও ওদের কি করতে পারবেন, ওদেরকে ইউজ করে আপনি হচ্ছে পেমেন্ট রিসিভ করতে পারবেন। ওকে। ধরেন একজন ইউএস এর ক্লায়েন্টের সাথে আপনি ডিরেক্টলি কাজ করলেন মার্কেট প্লেসের বাইরে। ওকে। তখন এরকম হবে যে আপনার পেমেন্ট নেওয়া লাগবে। এখন পেমেন্ট নেওয়ার জন্য আপনার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যেটার মাধ্যমে আপনি সেই যে ইউএসডি পাঠাবে সেই ইউএসডিটা আপনি কোথায় রিসিভ করবেন সেটা রিসিভ করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তখন আপনার পেওনিয়ার মাধ্যমে নিতে পারবেন। তো পেওনিয়ারে যখন আপনারা রেজিস্টার করতে যাবেন, তখন হচ্ছে আচ্ছা আমার এখানে জানি না কি হচ্ছে, রেজিস্টার পেজটা আসতেছে না। আপনারা যখন রেজিস্টার করতে যাবেন তখন আপনাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে অলরেডি আমি কথা বলছি, যেমন লিগাল ডকুমেন্ট লাগবে, 18 বছর বয়স হইতে হবে, একটা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এগুলো দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন, 3 বিজনেস ডেজ টাইম নেবে। 3 বিজনেস ডেজ পরে, 3 দিন ব্যবসায়িক দিন পরে আপনার সেটা একসেপ্ট হবে। ওকে। একসেপ্ট হওয়ার পরে মানে অ্যাপ্রুভ হইলো। অ্যাপ্রুভ হওয়ার পরে সব সাবমিশনের পরে অ্যাপ্রুভ হওয়ার পরে তারপর আপনার কাছে যাবে হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন আপনাদের কি দিতে হবে? দিতে হবে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, ওই যে অ্যাড্রেসটা লিখে দিবেন। এবং আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে এনআইডি কিংবা হচ্ছে আপনার যে লিগাল ডকুমেন্ট আপনি দিবেন, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তিনটার যে কোনো একটা। তখন আপনার করতে হবে হচ্ছে ওই তিনটার যে কোনো একটা, যেই ডকুমেন্টটা দিবেন সেই ডকুমেন্টের ছবি তুলে দিতে হবে। হয়ে গেল ভেরিফিকেশন। ওকে। তারপর আপনারা যখন আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। গ্লোবাল, এটা হচ্ছে পেওনিয়ারের একটা ফিচার, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টের থেকে ডিরেক্ট পেমেন্ট আনতে পারবেন। ওকে। ক্লায়েন্টের থেকে ডিরেক্ট পেমেন্ট আনতে পারবেন। এখন কিভাবে জিনিসটা, ধরেন হচ্ছে একজন ইউএস এর ক্লায়েন্টের সাথে আপনার কাজ করলেন। তো ইউএস এর ক্লায়েন্টের সাথে কাজ করলে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে গিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে ওইখানে হচ্ছে আপনার ইসের ক্লায়েন্টের নাম দিবেন, মেইল দিবেন এবং লোকেশন বলে দিবেন। তারপরে তার মেইলে হচ্ছে একটা পেমেন্ট রিকোয়েস্ট চলে যাবে। সেখান থেকে সে কি করতে পারবে, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা হচ্ছে যে কোনো কার্ড দিয়ে পে করতে পারবে। ওকে। এই তো হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা। এখন গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা অন করার সময় আপনাকে হচ্ছে একটা ভেরিফাই করতে হয়। সেটা হচ্ছে কি, দুইটা ভেরিফিকেশন চায়। সেটা হচ্ছে আপনার সম্পর্কে জানতে চায় যে আপনি যে পেমেন্টটা নিচ্ছেন সেই পেমেন্টটা কিসের জন্য নেবেন বা কোথা থেকে নেবেন। সে এটা এটা যখন বলবে তখন আপনারা ভেরিফাই করবেন যে আপনার ফাইবার আপনার ওয়েবসাইট দিতে চাবে, দেখতে চাবে ওরা। তখন আপনার ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন এবং বলবেন আপনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, সারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস, ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইড করে থাকেন। ওকে। আর সেকেন্ড হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চাবে। তখন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট চাবে। এই গ্লোবাল পেমেন্ট সার্ভিস ইনাবেল করতে হলে কিংবা অন করার জন্য ভেরিফিকেশন চায়, তখন এই জিনিসগুলো লাগবে। ওকে। একটা হচ্ছে আপনার সম্পর্কে জানতে চাবে, তখন আপনার ফাইবার প্রোফাইলের লিংক দিবেন এবং বলবেন আমি হচ্ছে সারা বিশ্বজুড়ে ওয়েব ডেভেলপ ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার সার্ভিস প্রোভাইড করে থাকি। এবং যখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চাবে, তখন আপনি যে কাজটা করবেন, ব্যাংক স্টেটমেন্ট, লোকাল ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে গিয়ে বললেই হবে যে ভাই আমার ব্যাংক অ্যাকাউন্টে একটা স্টেটমেন্ট দিতে, 3 মাস কিংবা 6 মাসের সেই স্টেটমেন্টটা নিবেন। স্টেটমেন্টটা মানে ও ব্যাংকে গেলেই দিয়ে দিবে। যাওয়ার পরে ওইটা উইথড্র করে আনার পরে ওইটা কি করবেন, স্ক্যান করে এটা পিডিএফ করবেন। স্ক্যান করে হচ্ছে এইসের জন্য ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে সবচেয়ে আইডিয়াল। এবং অবশ্যই মাথায় রাখবেন, ব্যাংকে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে পেওনিয়ারা যাতে সেম অ্যাড্রেস থাকে। ব্যাংক স্টেটমেন্ট কি স্ক্যান করে ওটাকে পিডিএফ এ কনভার্ট করবেন। ওকে। পিডিএফ এ কনভার্ট করে সাবমিট করলে একদম 100% আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিসটার ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনি ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট থেকে কি করতে পারবেন, পেমেন্ট নিতে পারবেন।
ওকে, তো আশা করি এই ভেরিফিকেশন এবং হচ্ছে আউটসাইড দ্য মার্কেট প্লেস আপনারা কিভাবে পেমেন্ট নেবেন এই ব্যাপারটা হচ্ছে আপনাদের আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। সবাই কি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন তো। সবাইকে কি আমি বুঝাতে পেরেছি যে আমরা হচ্ছে আউটসাইড দ্য মার্কেট প্লেস পেমেন্ট নিতে হইলে কিভাবে কি করব, প্রসেসটা কি? ওকে, তারপরে এবার আমি চলে যাই হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটটা আমাদের কেন প্রয়োজন? পার্সোনাল ওয়েবসাইটটা কেন প্রয়োজন, সর্বপ্রথম যদি আমি কোশ্চেন মার্ক তুলি, ওয়াই উই নিড পার্সোনাল ওয়েবসাইট। ওকে, তো সর্বপ্রথম রিজন হচ্ছে যে এইটা হচ্ছে আমার একটা পার্সোনাল আইডেন্টিটি। ওকে, পার্সোনাল আইডেন্টিটি ব্যাপারটা কিরকম? সর্বপ্রথম হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইটটা যে জন্য লাগবে ওটা তো আমার হচ্ছে অবশ্যই গুগলে সার্চ করলে গুগল থেকে আমরা বের করতে পারবো। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা একটা পার্সোনাল ওয়েবসাইট হচ্ছে, পার্সোনাল ওয়েবসাইট আমি যদি যাই, আমার ওয়েবসাইটটাতে যাই, ওকে এখানে কি আছে দেখেন। তো এখানে হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটে কিরকম হবে, একটা হেডিং রাখলেন যেখানে হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ওকে, এই হোমে ক্লিক করলে হোম পেজ, তারপর হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, স্কিলে ক্লিক করলে স্কিল সেকশন, সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশন, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট সেকশন, একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট তৈরি করবেন। ওকে, তো এই জায়গায় হচ্ছে আপনার ছবিটা দিয়ে রাখলেন এবং হচ্ছে একটা টাইটেল দিয়ে রাখলেন, অ্যাবাউট অ্যাবাউট সেকশন রাখলেন, একটা স্কিল সেকশন রাখলেন, সার্ভিসেস সেকশন রাখলেন, তারপর হচ্ছে আহ, আপনার একটা টেস্টিমোনিয়াল সেকশন রাখলেন, কন্ট্যাক্ট সেকশন রাখলেন, এবং এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা পোর্টফোলিও সেকশন রাখবেন। পোর্টফোলিওটা আমি অ্যাড করি নাই, ঠিক আছে। ওইটা এখন মানে আমাদের আমি এই ওয়েবসাইটটা বানাইছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আর কি মেইনলি বানাইছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এটা পার্সোনাল ওয়েবসাইট দেখতে কিরকম হবে। তো পোর্টফোলিও সেকশনের ভিতরে আমরা হচ্ছে এইচ কর্পোরেট ওয়েবসাইটটা করছিলাম না? তো এই জায়গায় আমরা একটা সেকশন করছিলাম না, এই যে এরকম গ্যালারি উইজেট, গ্যালারি উইজেট দিয়ে এরকম একটা সেকশন করছিলাম। তো এই সেকশনটা এরকম আপনারা ব্যবহার করে কি করবেন, এগুলোর সাথে লিংক করে দিবেন কোন জিনিসটা, পার্সোনাল ওয়েবসাইটে একটা পোর্টফোলিও নামক একটা সেকশন রাখবেন। পার্সোনাল ওয়েবসাইটে কি রাখবেন, একটা পোর্টফোলিও নামক সেকশন রাখবেন। সেকশনটা হবে দেখতে এরকম। ওকে, এবং ওইখানে ছবিগুলো লিংক করবেন। কোন ছবিগুলো, ওই যে এম আই রেসপন্সিভ দিয়ে আপনারা যে ছবিগুলো ক্লিক করবেন আপনাদের ওয়েবসাইটে, পোর্টফোলিও ওয়েবসাইটের যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে কি করে দিবেন, এবার লিংক করে দিবেন। যখনই কেউ ওই ছবিতে ক্লিক করবে সেই ওয়েবসাইটে চলে যাবে, যখনই কেউ ওই ছবিতে ক্লিক করবে সেই ওয়েবসাইটে চলে যাবে। ওকে, এইভাবে কি করতে পারেন আপনারা খুব ইজিলি আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে প্রত্যেকটা ওয়েবসাইটকে কি করে ফেলতে পারেন, একদম লিংক করে ফেলতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট আমার মূলত মূল কারণ হচ্ছে আমার পার্সোনাল আইডেন্টিটি এবং ক্লায়েন্ট আমার মানে আমি পার্সোনাল ওয়েবসাইটে শুধুমাত্র আমার ওয়েবসাইটে লিংক দিয়ে দিলে ক্লায়েন্ট আমার কাজ দেখতে পারবে, আমার সম্পর্কে জানতে পারবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবে সে। ওকে, এখন তখন সে কি করতে পারবে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়ে রাখবেন। ওকে, তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কি হবে, ধরুন ফাইবার মার্কেট প্লেস আপনি একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছেন, কমিউনিকেশন করার সময় আপনার কাজ সে দেখতে চাইলো, আপনি কি করলেন, পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন। পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে সে ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি সামহাও আপনার সাথে যোগাযোগ করে, ধরেন যদি ওই $100 কাজ আপনি $100 করতেছেন, এখানে আপনি $100 পাবেন, কিন্তু ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি $80 পাইতেন, তাই না? আবার এরকম হইতে পারে $1 নাও পাইতে পারেন, ক্লায়েন্ট টাকা নিয়ে ভাইগে গেল। ওকে, এরকমও হতে পারে। ওকে, তো ওইটা রিস্ক আপনাদের, তো ওইভাবে আপনারা হচ্ছে কাজ করবেন, ঠিক আছে। তো আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি পার্সোনাল ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে, এবং হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটটা মূল উদ্দেশ্যটা কি। পার্সোনাল ডোমেইনে হচ্ছে আমাদের পার্সোনাল ওয়েবসাইটটা থাকবে, যেখানে আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও গুলো রাখা, ছবিগুলো রাখা এবং তার সাথে লিংক করে দেওয়া, এবং হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা রাখা, যেখান থেকে আমরা কি করতে পারবো, ক্লায়েন্টকে রিচ করতে পারবো, কিংবা ক্লায়েন্ট আমাদেরকে রিচ করতে পারবে। এবং আউট অফ মার্কেট প্লেস আমরা হচ্ছে ক্লায়েন্টের কাজ করে দিয়ে ক্লায়েন্টের থেকে পেমেন্টও নিতে পারবো, কিসের মাধ্যমে, পেওনিয়ার গ্লোবাল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিতে পারবো। ওকে, তো সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার বলেন? পার্সোনাল ওয়েবসাইটে কিভাবে তৈরি করব, কেন প্রয়োজন, ওকে, এই ব্যাপারগুলো কি সবাই ক্লিয়ার?
আচ্ছা, একজন বলছেন একটা জিনিস জানার আছে ভাইয়া, প্লিজ কোশ্চেন করেন। ওয়ান প্লাস ক্লিয়ার হন নাই, কোন জায়গায় ক্লিয়ার হন নাই বলেন। ও আপনি নতুন তাই ক্লিয়ার হন নাই, ঠিক আছে। একটা জিনিস জানার ছিল, আচ্ছা ভাইয়া। নিলয়, মাইকটা অন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলেন। আচ্ছা ভাই, এই যে ওয়েবসাইটটা আমি গুগলের ভিতরে কেমনে কনভার্ট করব, মানে সার্চ করলে যে আমার পাইবে, এটা কেমনে কি ও, করবো ভাই? এটা হচ্ছে এসইও করা লাগে এটার ক্ষেত্রে। আপনারা পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে কি করবেন, শুধুমাত্র পার্সোনাল ওয়েবসাইটটা আপনারা কি করবেন, এসইও করবেন। আদারওয়াইজ অন্যান্য যে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো আছে সেগুলো এসইও করবেন না, ওকে। সেগুলোকে ডিসকারেজ করে রাখবেন, কারণ হচ্ছে সবগুলো ওয়েবসাইট তো আপনার কি থাকবে, পার্সোনাল ওয়েবসাইটের সাথে লিংক করা থাকবে। পার্সোনাল ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্স করার জন্য এই ইউটিউব টিউটোরিয়াল আছে, আমি নিজেও অত বেশি এক্সপার্ট না, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ওই ইউটিউব টিউটোরিয়াল দেখে ইয়োস্ট আছে, তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ নামক প্লাগইন আছে, র্যাঙ্ক ম্যাথ, ওকে, ইয়োস্ট আছে, ঠিক আছে। সেগুলো দিয়ে হচ্ছে আপনারা কি করতে পারবেন, ওইটাকে লিংক করে দিতে পারবেন, ওকে। আচ্ছা ভাই, এসইওটা কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে। মানে আপনার সার্চ ইঞ্জিন তো কি এক ধরনের, ওটার ভিতর অনেক অ্যালগোরিদম আছে, অনেক কিছু আছে, ওকে। তো ওটার জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ফ্রেন্ডলি করা, ওকে। আমরা যেমন রেসপন্সিভ জিনিসটা দেখছি না, যে প্রত্যেকটা ডিভাইসে যাতে আমার এইগুলো হয়, ফ্লেক্সিবল হয়। তো ঠিক যে কোনো একটা জিনিসের জন্য ফ্লেক্সিবল করাকে বলা হয় কি, অপটিমাইজেশন, ওকে। তো আমরা কিসের জন্য অপটিমাইজ করতেছি, সার্চ ইঞ্জিনের জন্য, ওকে। সেটাকে বলা হয় এসইও। সেটা ডিজিটাল মার্কেটিং এর একটা পোর্শন, তো সেটা নিয়ে আপাতত মাথা ঘামাইতে হবে না। আচ্ছা, একজন একটা কি দিলেন, ওয়েবসাইটের লিংক দিলেন, webalimhossein.com। এখানে হচ্ছে একটু স্পেস নিতে হবে, কন্টেইনারটা একটু বড় করে, কালার স্কিম ঠিক আছে। আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে যে আমার ওয়েবসাইটের ছবিটা দেখছেন, আলিম হোসেন, তো এরকম একটা বর্ডার তৈরি করেন, আপনার ইমেজ আলা এরকম একটা বর্ডার তৈরি করে, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন না, শ্যাডো দিচ্ছেন না, এই শ্যাডোটা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ওই যে বর্ডার আলা একটা ইমেজ দেন, তাহলে সুন্দর হবে জিনিসটা। আর এইটাকে না দিলেও হবে, এখানে আর একটু স্পেস নেন ডানে বামের থেকে, বিশেষ করে এই জায়গাটাতে স্পেস নেন। অ্যাবাউট মি, ওকে, ডাউনলোড মাই সিভি, প্রফেশনাল স্কিল, ভেরি গুড, মাই ওয়ার্ক, এই যে হ্যাঁ আমি এই জিনিসটার কথাই বলছি, এই যে লিঙ্ক করে দিছে উনি, কল টু অ্যাকশনের মাধ্যমে লিঙ্ক করে দিছে, ভেরি গুড, এক্সেলেন্ট হয়েছে। এই জিনিসটার কথাই বলছি আমি। এখানে নীল কালার বর্ডার, কেন বর্ডারটা চেঞ্জ করবেন, আর এই প্রজাপতি আলা এই লোগো চেঞ্জ করেন, আপনার নামের সাথে এই প্রজাপতি আলা লোগো যাচ্ছে না। আর এই ফুটারটা ঠিক করবেন, বাট ভেরি গুড, সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি যেভাবে কাজ করতে বলছি ওরকম ভাবে কাজ করছেন, ওকে। তো এই যে আমি আপনাদেরকে হচ্ছে যে যে সেলিম হোসেন আছে ওনার, এরকমই আমি আপনাদের ওয়েবসাইট বানাতে বলেছি, সে আমার টপিকটা বুঝতে পারছে এবং সুন্দর করে ওয়েবসাইটটা তৈরি করছে, ওকে। আচ্ছা, তো বলেন, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে এবার ভাইয়া আজকে আমরা, হ্যাঁ বলেন স্যার। ভাইয়া কি বলবেন? পিএনজি পিএনজি ইমেজে ওই শ্যাডোটা কিভাবে দেয়? পিএনজি ইমেজে শ্যাডো দিলে তো আপনার হচ্ছে ওই বর্ডারে গিয়ে শ্যাডোটা আসবে, ওই ইমেজে শ্যাডো আসবে না, হ্যাঁ ওটা ওটা। হচ্ছে ইমেজ আলাদা তৈরি করতে হবে আপনার। ওই শ্যাডো যদি পিএনজি ইমেজে মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি আপনার শ্যাডো দিতে চান, তাহলে হচ্ছে ওই ইমেজটাকে শ্যাডো ফটোশপে। দিয়ে, হ্যাঁ ফটোশপে ওই ইমেজটাকে ক্রিয়েট করে নিতে হবে আগে, আচ্ছা। ওকে। তো এই পর্যন্ত যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে যাই, আজকে আমরা চলে যাব হচ্ছে ফেজ নাম্বার 3-তে, ওকে। কারণ আমাদের হাতে মাত্র আরো অনেক সময় আছে, মাত্র 20 মিনিট হলো আমরা ক্লাসে জয়েন করলাম। তো আমরা এখন হচ্ছে এতটুকু জিনিস থাকুক, তো আমি হচ্ছে নতুন টপিক নিচ্ছি। আমাদের টপিক হচ্ছে কাস্টম কোড। কাস্টম কোড আমাদের ফেজ নাম্বার, আচ্ছা সরি বানান ভুল হয়েছে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন, আমি একটু আসতেছি। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা ইতিমধ্যে হচ্ছে আমি যদি বলি, আমরা হচ্ছে অলরেডি 2টা ফেজ শেষ করে ফেলছি। ফেজ নাম্বার 01 ছিল হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমরা সিএমএস দিয়ে আমরা যে কোনো কনসেপ্টের উপরে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা শিখবো, সেটা আমরা শিখছি, আমরা হাতে ধরে ধরে 4টা প্রজেক্ট করছি, ওকে। নিউজ পেপার, হ্যাঁ 4টা প্রজেক্ট করছি।
তারপরে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি, সেলফ ব্র্যান্ডিং করেছি, ফ্রিল্যান্সিং এর জন্য ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করে, সরি, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি করে তারপর হচ্ছে অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে টোরে এখন আমরা চলে যাব ফেজ নাম্বার 03। সেটা হচ্ছে কি, কাস্টম কোড করে একদম স্ক্র্যাচ থেকে, একদম জিরো থেকে একটা ওয়েবসাইটকে কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা শিখবো। আমাদের এই যে কাস্টম কোড পোর্শন আমরা ডেভেলপমেন্ট মানে কিংবা ব্যাক এন্ডের কাজটা শিখবো না, শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি? স্ট্যাটিক ওয়েবসাইট আমরা জানি না, নো ডেটাবেস, সেই ওয়েবসাইটে কোনো ডেটাবেস থাকে না। তো স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। ওকে, তো ডাইনামিক ওয়েবসাইট তো ইতিমধ্যে আমরা তৈরি করা শিখেছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, রাইট? তো এখন স্ট্যাটিক ওয়েবসাইট কাস্টম কোডে পোর্শনে যেতে হলে মানে যেতে হলে সর্বপ্রথম হচ্ছে আমাদের ওয়েব ল্যাঙ্গুয়েজেস গুলো সম্পর্কে জানা লাগবে। ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে অলরেডি আমরা জানি। ওয়েব ল্যাঙ্গুয়েজেস গুলো কি, ওয়েবের ভাষাগুলো জিনিসটা কি, আমি যে ওয়েবের ভাষা বলতেছি, তাই না? তো ভাষা কি? মনের ভাব প্রকাশ করেই তো ভাষা, রাইট? তাহলে ওয়েবের ভাষা আবার কি? ওয়েবের ভাষা হচ্ছে, একটা মিনিট, আচ্ছা, ওয়েবের ভাষা বলছিলাম, ওয়েবের ভাষাটা কি? এখন প্রশ্ন আসে ওয়েবের ভাষাটা কি। ওয়েবসাইট আমরা দুইটা জায়গায় কাজ করে থাকি, ওয়েবসাইট দুইটা জায়গায় কাজ করে। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। ক্লায়েন্ট সাইট কোনটা? ক্লায়েন্ট সাইট হচ্ছে আমার ব্রাউজার। আমার ব্রাউজার কি? ক্লায়েন্ট সাইট, রাইট? তারপরে হচ্ছে ব্রাউজার ছাড়াও হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ওই ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারি, রাইট? সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইট। আরেকটা হচ্ছে আমার সার্ভার সাইট, অথবা হ্যাঁ সার্ভার সাইট, সেটা হচ্ছে পুরোপুরি সার্ভার, ওখানে আর অন্য কিছু নাই। তো ক্লায়েন্ট সাইটকে আমরা একদম সহজ কথা ব্রাউজারে বলি, অ্যাপ্লিকেশন বলার দরকার নেই। তো ব্রাউজার, ব্রাউজার তো বাংলা ভাষা বুঝে না, ব্রাউজার নিজেই তো একটা সফটওয়্যার, রাইট? আর সার্ভার এটা তো একটা হার্ডওয়্যার, রাইট? একটা কম্পিউটার কিংবা একটা মেশিন, হার্ডওয়্যার। তো এই সফটওয়্যার, এই যে ব্রাউজার যে সফটওয়্যার, তারপরে এই সার্ভার যে হার্ডওয়্যার, ওকে, এইগুলোকে বুঝানোর জন্য, এগুলোকে কমান্ড দেওয়ার জন্য আমাদের কি দরকার? এগুলোর ভাষাগুলো জানা দরকার, তাই না? এগুলোর ভাষাগুলো ছাড়া কিংবা হচ্ছে ওদেরকে, ওদের সাথে কমিউনিকেট করার জন্য হচ্ছে ওদের ভাষাগুলো জানতে হবে। ওর কোনো টাকা, ওর কোনো ঠেকা পড়ে নেই যে ও আমার ভাষায় যায় না আমার সাথে কথা বলবে, কাজ আমারও ওর ওর কাছে। তো আমার ওর ভাষা শিখতে হবে। তো এই যে ব্রাউজারকে ব্রাউজারের ভাষায় বলা, সার্ভারকে সার্ভারের ভাষায় বলা, তো এই ভাষাগুলোকে বলা হয় হচ্ছে ওয়েব ল্যাঙ্গুয়েজেস। আমি যদি আরেকটু সহজ করে বলি, যেমন হচ্ছে সর্বপ্রথম কম্পিউটার তৈরি হয়েছে কিংবা একটা মেশিন তৈরি হয়েছে, এখন এই মেশিনকে কমান্ড দেওয়ার জন্য কি তৈরি করা হয়েছে? মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, কারণ মেশিন শূন্য এবং এক এই দুইটা শব্দ ছাড়া কিছুই বুঝে না, মানে বায়োনারি নাম্বার যেটা, এই যে আমরা বিট বাইটে হিসাব করি, ঠিক আছে, বায়োনারি নাম্বার সিস্টেমের মাধ্যমে, আরো অনেক হাবিজাবি আছে, এখনো ওই গভীরে যাওয়া যাবে না, নর্মাল একটু বুঝি। মেশিন জিরো এবং ওয়ান ছাড়া কিছু বুঝে না, এখন মেশিনকে বোঝানোর জন্য কি তৈরি করা হয়েছে? মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। পরে যুগে যুগে এটা কি হয়েছে, এটার হচ্ছে উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে আপনার এই ভাষাটা হচ্ছে, এই ভাষাটাকে ব্যবহার করে বিল গেটস, তারপরে হচ্ছে স্টিভ জবস, ওনারা কি করছে? ওনারা বিভিন্ন ওএস তৈরি করছে, অপারেটিং সিস্টেম, যেমন কি উইন্ডোজ, রাইট? এটা কে তৈরি করছে? বিল গেটস তৈরি করছে উইন্ডোজ। তারপর হচ্ছে ম্যাকের জন্য অপারেটিং সিস্টেম স্টিভ জবস তৈরি করেছে, অথবা হচ্ছে তার কোম্পানি তৈরি করেছে। তো যাই হোক, এই যে অপারেটিং সিস্টেম গুলো, এগুলো কি, এগুলো কেন তৈরি করা হয়েছে? সেই মেশিনগুলোকে অপারেট করার জন্য। ওকে, আবার একটা এক্সরে মেশিন, ধরেন একটা এক্সরে মেশিন, ওই জায়গায় কি উইন্ডোজ কিংবা হচ্ছে ম্যাক ওএস চলবে? চলবে না। ওটার জন্য কি, ওটার অপারেটিং সিস্টেম লাগবে, ওই মেশিনটাকে চালানোর জন্য ওটার অপারেটিং সিস্টেম লাগবে। তো ঠিক এরকম এই মেশিনগুলোকে ইউজ করার জন্য মেশিনের ভাষা ব্যবহার করতে হয়েছে। এখন এই তারপরে অপারেটিং সিস্টেম গুলো তৈরি হইলো, এই অপারেটিং সিস্টেম গুলোকে, এই অপারেটিং সিস্টেমের ভিতরে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য, ধরেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমার কম্পিউটারে আমি ইউজ করতেছি। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাই ডিফল্ট কিছু ফিচার দেয় আমাকে। ধরেন আমি হচ্ছে কোন একটা গেম খেলবো, ধরেন হচ্ছে পাবজি গেমটাই খেলবো আমার কম্পিউটারে। এখন এটা তো বাই ডিফল্ট উইন্ডোজে আসে নাই, আসছে?
আসে না, এই গেমটা তো উইন্ডোজে নাই। তো এখন এই এই অপারেটিং সিস্টেমের উপরে যদি আমার পাবজি গেমটা খেলতে হয়, তাহলে কি লাগবে? পাবজির একটা অ্যাপ্লিকেশন লাগবে। কি অ্যাপ্লিকেশন? মোবাইল অ্যাপ্লিকেশন দেওয়া তো হবে না, উইন্ডোজে তো আর মোবাইল অ্যাপ্লিকেশন চলবে না। এর জন্য লাগবে কি? ডেস্কটপ অ্যাপ্লিকেশন। উইন্ডোজে যেই অ্যাপ্লিকেশন রান হয় সেই অ্যাপ্লিকেশনটাই আমার লাগবে, রাইট? তো তার জন্য কি করতে হবে? এখন একজন অ্যাপ ডেভেলপার খুঁজতে হবে পাবজি মোবাইল অ্যাপ্লিকেশন, সরি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য। তো ওই অ্যাপ্লিকেশন ডেভেলপার কি করছে? এই যে ওএস আছে, অপারেটিং সিস্টেম আছে, এটার সাথে পোর্টেবল একটা তৈরি করছে। তার কি জানা লাগছে? তার জানা লাগছে এই ভাষাটাকে ভালো করে জানা লাগছে, রাইট? আর এই ভাষা যে তৈরি করছে তাকে কোন জিনিসটা জানতে হয়েছে? মেশিনের ভাষা জানতে হয়েছে। আর তার মেশিন যে তৈরি করছে তার কোনো ভাষা জানা লাগে না, সে জাস্ট মেশিন তৈরি করে ফেলছে। তো আমি আশা করি আপনাদের বুঝাতে পারছি, সাইকেলটা বুঝাতে পারছি। প্রথমে মেশিন তৈরি হয়েছে, মেশিনকে নিয়ন্ত্রণ করার জন্য মেশিনের ভাষা তৈরি হয়েছে, তখন এটা ওপেন সোর্স হয়েছে, ও সরি, মেশিনের ভাষা ব্যবহার করে হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। এখন এই অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফিচার তৈরি করার জন্য হচ্ছে আরো অ্যাপ্লিকেশন ডেভেলপার তৈরি হয়েছে, ওই মেশিনের ভাষাটাকে বুঝছে কিংবা ওই অপারেটিং সিস্টেমটাকে বুঝছে। এর ভিতরে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ব্রাউজার, যেখানে হচ্ছে আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। ইন্টারনেটে কি ব্রাউজ করে থাকি? ইন্টারনেটে মোবাইলগুলোকে, সরি, ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করে থাকি। এখন এই যে ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করি, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের জানতে হবে, সরি বারবার উল্টাপাল্টা বলে ফেলতেছে, এক্সট্রিমলি সরি, আমার মনোযোগ একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল। তো এই এখন আমাদের জানতে হবে এই ব্রাউজারের ভাষা, এখন আমাদের জানতে হবে সার্ভারের ভাষা। তো এই সার্ভারের ভাষা জানার জন্য হচ্ছে এই জায়গায় তো পুরোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটু কমপ্লেক্সিটি আছে, একটু বলতে অল্প একটু আছে। তো এইটা নিয়ে আপনারা এখন মাথা ঘামাবেন না, এটা আপনারা সামনে কাজ করার কিছু অভিজ্ঞতা করেন, অভিজ্ঞতা নেন, তারপরে গিয়ে হচ্ছে আপনারা কি করবেন? সার্ভারের ভাষা শিখবেন, ঠিক আছে? সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ শিখবেন, যেমন পিএইচপি আছে, নোড জেএস আছে, রুবি আছে, পাইথন আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো দিয়ে হচ্ছে সার্ভারের কাজ করা যায়। তো এখন আমাদের যেহেতু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করছি, আমরা সদ্য এখনো বাচ্চা, তো আমাদের এই ব্রাউজারের ভাষা সম্পর্কে নলেজ রাখা উচিত। আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কিছু কমপ্লেক্সিটি ফেস করতে হবে। যেমন আপনাদের হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট দেখাইছি, আমরা ইন্সপেক্ট করছি, তাই না? ইন্সপেক্ট জিনিসটা কি? এখানে কোন ভাষাটা আছে, এখানে কোন ভাষাটা আছে। পরে ফন্ট ফাইন্ডারে ক্লিক করার পরে আমাদের কি হয়েছে? ফন্ট ফাইন্ডারে ক্লিক করার পরে আমরা এই যে এই জিনিসগুলো দেখতে পাইছি, এই জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে হচ্ছে এই ভাষার কোনটা কি, এগুলো সম্পর্কে আপনাদের একটু নলেজ থাকা দরকার, একদম বেসিক নলেজ। ওকে? তো এই জিনিসগুলোই হচ্ছে আমরা শিখবো এখন। আচ্ছা, তো এখন কোন কোন ভাষাটা শিখবো? ওয়েব ল্যাঙ্গুয়েজের জিনিসটা কি আমি একটু ডিটেলসে বলছি, আশা করি সবাই এই ওয়েব ল্যাঙ্গুয়েজের জিনিসটা বুঝতে পারছেন। ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে সেগুলো বুঝে শিখে এখন আপনারা পারেনও কাজ করতে। কিন্তু ওয়েব ল্যাঙ্গুয়েজের জিনিসটা, আজকে যে জিনিসটা আপনাদের আমি বুঝিয়েছি, এতটুকু ব্যাপার কি সবাই ক্লিয়ার? আচ্ছা, রিপ্লাই করেন না কেন আপনারা? অনেক কষ্ট হয় রিপ্লাই করতে। আমি দেখি এক দুজন রিপ্লাই করে না, বাকি সবাই বসে থাকেন। ক্লাসে বসে ঘুমান নাকি? রিপ্লাই করলে আমি মোটিভেটেড হই আপনাদের শেখানোর জন্য, ঠিক আছে? আর রিপ্লাই না করলে মনে হয় কি আমি একলা একলা বগর বগর করতেছি, আপনারা সবাই ঘুমায় আছেন। আচ্ছা, চলেন। তো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। তো এখন আমরা কোন ভাষাগুলো শিখবো কিংবা কোন ভাষাগুলো কি কাজ করে, প্রথম হচ্ছে সেই জিনিসটা জানি। তো ওয়েব ট্রিনিটি নামে একটা জিনিস আছে, মানে ওয়েব ট্রিনিটি মানে হচ্ছে তিনটা শাসক, যে হচ্ছে ওয়েবসাইটকে রুল করে। আপনার সার্ভার সাইডে যেই ভাষাটাই ব্যবহার করেন না কেন, এটা আলটিমেটলি কনভার্ট হয়ে একটা ওয়েবসাইট সেই তিনটা ভাষাতে আছে। যেমন এই যে ফেসবুকের সার্ভারে কি ভাষা ব্যবহার করা হয়েছে কিংবা ফ্রন্ট এন্ডে কি ভাষা ব্যবহার করা হয়েছে, এখন কিন্তু বাইরের কেউ জানে না, বাইরের দুনিয়ার কেউ জানে না। কারণ আলটিমেটলি তিনটা ভাষাতেই কনভার্ট হয়ে এই ওয়েবসাইটটা আমাদের কাছে উপস্থাপন হয়, তিনটা ভাষাতে কনভার্ট হয়ে আসে। সেই জিনিসটাকে বলা হয় ওয়েব ট্রিনিটি, ওয়েবের তিনটা শাসক। সেই তিনটা শাসকের নাম কি? একটা শাসকের নাম এইচটিএমএল, একটা শাসকের নাম সিএসএস, আর একটা শাসকের নাম জেএস। এখন এইচটিএমএল জিনিসটা কি, সিএসএস জিনিসটা কি, জেএস জিনিসটা কি, চলেন সেগুলো সম্পর্কে একটু জানি। এই তিনটা কি কাজ করে বুঝলেই বুঝতে পারবেন যে কিভাবে এই তিনটা জিনিস ওয়েবকে রুল করে, ওয়েবকে চালায়, এই তিনটা জিনিস।
প্রথমটা হচ্ছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? এখন প্রশ্ন আসতে পারে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, কিংবা এটা কি কাজ করে। ওকে, তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে হাইপারটেক্সট, এতটুকু কথার অর্থ বুঝলে আমরা বুঝতে পারবো হাইপারটেক্সট অর্থ হচ্ছে কন্টেন্ট। কারণ কি, আমরা যে এইচটিটিপিএস মানে কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? এই যে আমার ক্লায়েন্ট সাইডের সাথে সার্ভার সাইডে কমিউনিকেশন হয়, ক্লায়েন্ট সাইড থেকে আমরা কোনো একটা রিকোয়েস্ট করি, এটা সার্ভার সাইডে যায়, সার্ভার সাইড থেকে আবার রেসপন্স করে। তো এই পুরো জিনিসটাকে বলা হয় কি এইচটিটিপি, তাই না? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি হচ্ছে? লেনদেন হচ্ছে। কি লেনদেন হচ্ছে? হাইপার টেক্সট লেনদেন হচ্ছে। এই হাইপার টেক্সট জিনিসটাকে এটা কি খায় নাকি মাথায় দেয়? একদম সহজ কথায় বললে কি, একটা ওয়েবসাইট ডেভেলপার কি নিয়ে কাজ করে? একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হোক, ব্যাক এন্ড ডেভেলপার হোক, কি নিয়ে কাজ করে বলেন তো? একটু একটু আমি জানি হাইপারটেক্সট অর্থ কি, একটু বলেন, একটু দেখি কার কার নলেজ আছে। আমি একটা কথা অনেক দিন বলছি, ঠিক আছে, যে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করি? ডেটা বা কন্টেন্ট। ইয়েস, এক্স্যাক্টলি। একজন ওয়েবসাইট ডেভেলপার কি নিয়ে কাজ করে? কন্টেন্ট নিয়ে কাজ করে, তাই না? তো এই হাইপারটেক্সট মানে হচ্ছে কন্টেন্ট। ওকে, কন্টেন্ট, ডেটা বা ইনফরমেশন। ওকে, এই আমরা কি করি? আমরা সার্ভারের কাছে কি পাঠাই? কোন একটা ডেটা পাঠাই, তাই না? এই আমরা ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে ফেসবুক.com এ গেলাম, ফেসবুক.com এ যাওয়ার পরে কি করলাম? এই জায়গায় এই যে কোন একটা টেক্সট রাখলাম, তো এটাতে এখানে চাপ দেওয়ার পরে এই যে টেক্সটটা কি একটা কন্টেন্ট? এটা কোথায় যাচ্ছে? এই বাটনে চাপ দেওয়ার পরে এটা যাচ্ছে সার্ভার সাইডের কাছে, তাই না? তো সার্ভার সাইড তার ডেটাবেজে কি চেক করতেছে? সেই কন্টেন্ট আছে কিনা, তারপর সে আমাকে আবার পাঠাচ্ছে, রাইট? এটা আমাকে আবার পাঠাচ্ছে, তো এই যে আমি তার সাথে লেনদেন করতেছি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, এবং সিকিউরলি লেনদেন করলে সেটা এইচটিটিপিএস, সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো হাইপারটেক্সট অর্থ আশা করি এখন সবাই বুঝতে পারছেন। হাইপারটেক্সট অর্থ হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টকে কিংবা হচ্ছে ডেটাকে কিংবা ইনফরমেশনকে ওয়েবের ভাষায় বলা হয় হচ্ছে হাইপার টেক্সট। ওকে, আর মার্কআপ অর্থ কি? মার্কআপ অর্থ হচ্ছে স্ট্রাকচার, গঠন বা কাঠামো। আমাদের মানবদেহের, পুরো মানবদেহের স্ট্রাকচার কোন জিনিসটা ধরে রাখছে বলতে পারবেন? পুরো মানবদেহের স্ট্রাকচারটা কি? স্কেলেটন। অথবা এক কথা আমরা যদি বলি আমাদের মানবদেহের যে কঙ্কালটা আছে, সেই কঙ্কালটা হচ্ছে আমাদের পুরো মানবদেহের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ধরে রাখছে, তাই না? তো আমাদের পুরো মানবদেহের এইচটিএমএল হচ্ছে আমাদের যে স্কেলেটন আছে অথবা আমাদের মানবদেহের যে কঙ্কালটা আছে সেই জিনিসটা। পুরো দেহটাকে ধরে রাখছে কে? দেহর কাঠামোটাকে ধরে রাখছে কে? আমাদের দেহের যে স্কেলেটন অথবা কঙ্কালটা আছে সেই জিনিসটা। ওকে, তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট কি স্ট্রাকচার করার ভাষাই হচ্ছে এইচটিএমএল। ক্লিয়ার সবাই? এইচটিএমএল জিনিসটা কি? ভেরি গুড। এই যে আমি যদি একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্ট করি, তো এইখানে যত কন্টেন্ট আছে এই যে দেখেন, এই যে এইচটিএমএল কোড, এগুলো সব এইচটিএমএল কোড, এগুলো সব আপনারা পারবেন না, আহামরি কঠিন কিছু না। এইচটিএমএল অনেক সহজ একটা ভাষা, ঠিক আছে, একদিন দুই দিনে শিখে ফেলতে পারবেন। এখানে যত কন্টেন্ট আছে সকল কন্টেন্ট গুলো ধরে রাখছে হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এইচটিএমএল, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তারপরে এখন শুধু কঙ্কাল থাকলেই তো হবে না, শুধু কন্টেন্টকেই স্ট্রাকচার করলেই তো হবে না, সেগুলোর একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে, একটা অ্যাপিয়ারেন্স দরকার আছে, রাইট? তো এখন এগুলোকে ডিজাইন করা দরকার, রাইট? একটু অ্যানিমেশন দেওয়া দরকার, মানে এক কথায় একটা তার বাহ্যিক দিকটা দরকার একটা। শুধু আমাদের কঙ্কাল থাকলে হবে না, আমাদের যে এখন মাংসপেশি দরকার শরীরের ভিতরে, পরে অর্গানস গুলোকে সেভ করার জন্য একটা প্রোটেকশন দরকার, ঠিক আছে? এই যে চামড়া আমাদের কি করে? মাংসপেশিটাকে প্রোটেক্ট করে। তারপর মাসেলটা কি করে? আমাদের হচ্ছে কোন একটা অর্গানসকে সেভ করে, রাইট? পরে চুলগুলো আমার আমার স্কিনকে সেভ করে, অথবা লোম আমাদের স্ক্রিনকে সেভ করতেছে, তাই না? তো এই যে জিনিসগুলো আছে এগুলো কি? আমাদের পুরো মানবদেহের একটা ডিজাইন, রাইট? তো এই ডিজাইনের কাজটা করা হচ্ছে সিএসএস, এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, এই শিট আবার সেই শিটটা। তো ক্যাসকেডিং স্টাইল শিট এর প্রধান কাজ হচ্ছে কন্টেন্টকে ডিজাইন করা,
কন্টেন্ট কি স্ট্রাকচার করা কার কাজ? এইচটিএমএল এর কাজ। কন্টেন্ট কি ডিজাইন করা হচ্ছে সিএসএস এর কাজ। ওকে, তো এই যে আমরা যখন এই যে এই ফন্ট ফাইন্ডার দিয়ে যখন করতাম, তখন আমরা কি বের করতাম? ডিজাইনটাই বাই করতাম, যেখানে কি ডিজাইন, কি টাইপোগ্রাফি ইউজ করা হয়েছে, কি ডিজাইন, কালার কি ব্যবহার করা হয়েছে, ফন্ট ফ্যামিলি কি করেছে, ফন্ট সাইজ কত হয়েছে, এই জিনিসগুলোই মূলত বের করতাম, মানে সিএসএস কোডটাই বের করতাম। ওকে, তো আশা করি সিএসএস ব্যাপারটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমি আপনাদের বুঝাতে পেরেছি। তারপরে লাস্ট ওয়ার্ড এবং সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে জেএস, মানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা জাভা ল্যাঙ্গুয়েজের নাম আমরা অনেকেই শুনছি। জাভা এবং জাভা স্ক্রিপ্ট সেম জিনিস না। দুনিয়াতে স্ক্রিপ্ট নামক যত ভাষা দেখবেন, টাইপ স্ক্রিপ্ট, হ্যানো স্ক্রিপ্ট, ত্যানো স্ক্রিপ্ট, সকল স্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের ভাষা। স্ক্রিপ্ট নামক কোনো ভাষা থাকলেই বুঝবেন সেটা হচ্ছে কি? ওয়েবের ভাষা। ওকে, জাভা স্ক্রিপ্টকে তৈরি করা হয়েছিল ওয়েবসাইটে ইন্টারঅ্যাকশনের কাজ, ওয়েবসাইটের ক্লায়েন্ট সাইডের কিংবা ফ্রন্ট এন্ডের ইন্টারঅ্যাকশনের কাজের জন্য। কিন্তু এখন আর সেটা শুধুমাত্র ইন্টারঅ্যাকশনের কাজে ব্যবহৃত হয় না, এটা দিয়ে এখন অনেক কিছু করা যায়। ওকে, এই যে আমরা ব্রাউজার ইউজ করি, ব্রাউজারও জাভা স্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়। ওকে, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, ব্রাউজার তৈরি করা যায়, তারপরে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, অনেক কিছু করা যায় জাভা স্ক্রিপ্ট দিয়ে। ওকে, জাভা স্ক্রিপ্ট হচ্ছে মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিংবা ওয়েবের ভাষা। ওকে, এটা দিয়ে এখন যদিও অনেক কিছু করা যায়, বাট এটার মূল কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ইউজার এবং ওয়েবসাইটের মাঝখানে ইন্টারঅ্যাকশনের কাজ করা, ইন্টারঅ্যাক্টিভিটির কাজ করা, বিহেভিয়ার, ওয়েবসাইট ইউজারের বিহেভিয়ার কন্ট্রোল করা। মানে কি? মানে হচ্ছে এই যে ধরেন আমরা এই বাটনটাতে চাপ দিলে কি হবে, এই বাটনে ক্লিক করলে, মাউসের রাইট বাটন ক্লিক করলে কি হবে, মাউসের লেফট বাটন ক্লিক করলে কি হবে। এই যে এটাতে ক্লিক করলে এই জিনিসটা নেমে আসতেছে, এখান থেকে কিছু একটা বের হচ্ছে, এখান থেকে কিছু একটা বের হচ্ছে, আমরা নতুন আরো কিছু ফাংশনালিটি দেখতে পারতেছি। এই পুরো কাজটাই এক্সিকিউশন হয়েছে কিসের মাধ্যমে? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এই কন্টেন্ট গুলো কি স্ট্রাকচার করছে কে? এইচটিএমএল। এই কন্টেন্ট গুলোকে ধরে রাখছে কে? এইচটিএমএল। এই কন্টেন্ট গুলোকে ডিজাইন করছে কে? সিএসএস। এবার এই জায়গায় এই যে ফাংশনালিটি গুলো কাজ করবে কার মাধ্যমে? জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। তো জাভা স্ক্রিপ্ট জিনিসটা কি সবাই কি বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। তো আজকে আমরা জাস্ট এতটুকু জাস্ট জানি, আজকে আমাদের হচ্ছে জানার ক্লাস। আজকে আমরা জাস্ট এতটুকু জেনে রাখলাম যে এইচটিএমএল কি কাজ করে, সিএসএস কি কাজ করে, জাভাস্ক্রিপ্ট কি কাজ করে, এতটুকু আমরা জেনে রাখলাম। কিন্তু আপনাদের কোর্সে কিন্তু জাভাস্ক্রিপ্ট নাই, কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার জন্য হচ্ছে ডেডিকেটেড সময় দেওয়া লাগবে। ওকে, এটা ডেডিকেটেডলি সময় দিতে গেলে আপনাদের সবকিছু বন্ধ থাকবে। ওকে, তো এর জন্য হচ্ছে এটা আপনারা পরে শিখবেন, কিছুদিন পরে ডেডিকেটেড সময় লাগায় হচ্ছে এটা শিখবেন। ধরেন 2 মাস কি 3 মাস টাইম রাখবেন যে আমি ডেডিকেটেড জাভা স্ক্রিপ্ট শিখবো, তখন হচ্ছে পুরোপুরি সময় জাভা স্ক্রিপ্টে দিবেন। আপাতত জাভা স্ক্রিপ্ট না শিখেও আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো এইচটিএমএল সিএসএস আমরা হচ্ছে এই কোর্সে শিখবো এবং এইগুলো দিয়ে আমরা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা শিখবো। ওকে, তো আজকে হচ্ছে আপনাদের এতটুকুই থাকবে। আপনাদের বাসায় আমি বলবো হচ্ছে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে যে কাজটা করেন সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল ওয়েবসাইটটা বানায় নিয়ে আসেন। ওকে, শনিবার থেকে হচ্ছে আমরা কোডিং করা স্টার্ট করব। আর কোডিং এই জিনিসটা শুনে কেউ ভয় পায় না, এটাকে আমি একটু ক্লিয়ার করে দেই। ওকে, তো আমরা কম্পিউটারে যে লেখি এটাকে কি বলা হয়? টাইপিং, তাই না? কাগজে কলমে লিখলে কি বলা হয়? রাইটিং, রাইট? আর এই যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, মেশিনের ল্যাঙ্গুয়েজ আছে অথবা এইগুলো আছে, এগুলোকে লেখাকে বলা হয় হচ্ছে কোডিং। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ওই যে লেখা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি? কোড করাকে বলা হয় কোডিং, টাইপ করাকে বলা হয় টাইপিং, ঠিক আছে? রাইট করাকে বলা হয় রাইটিং। তো মানে আতঙ্কের কিছু নাই কোডিং টোডিং করব, আবার এক্সাইটমেন্ট হওয়ারও কিছু নাই। এক্সাইটেড হইতে পারেন, বাট আমি বলবো নিউট্রাল থাকেন। ওকে, নিউট্রাল সবসময় বেস্ট। তো আপনাদের বাসায় হোম টাস্ক হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইটটা তৈরি করে নিয়ে আসেন এবং বাদবাকি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা গুছান। ওকে, তো দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো ইস্যু থাকলে আমাকে একটু বলেন, সেগুলো একটু সলভ করে দিয়ে আপনাদের আজকে ক্লাস শেষ করি। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন।
ভাই HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটা শিখতে মোটামুটি কত সময় লাগবে? ওটা শিখতে আসলে এটা হচ্ছে আপনার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এখন কিছু মানুষ আছে লোহা দিলে লোহা চাবায় খায় ফেলায়, আবার কিছু মানুষ আছে তুলা দিলে তুলাও খাইতে পারে না। বুঝতে পারছেন? তো আপনার মানে ক্যাপাসিটি, আপনার ধারণ ক্ষমতা, আপনার শেখার ক্ষমতা, এটার উপর ডিপেন্ড করে কতদিন লাগবে। বাট একটা স্ট্যান্ডার্ড টাইম যদি বলি, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 4 থেকে 6 মাস। 4 মাস, 4 মাস, হ্যাঁ 4 মাস এনাফ। এই তিনটা শিখলে তো ফ্রন্ট এন্ড ডেভেলপার না? হ্যাঁ, 3টা শিখলে ফ্রন্ট এন্ড ডেভেলপার। বাট 3টা শিখলে ফ্রন্ট এন্ড, এখন শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার খালি 3টা শিখলেই হয় না, এছাড়া তারা অনেক কিছু আছে, অনেক কিছু শেখা লাগে। ঠিক আছে? ফ্রন্ট এন্ড ডেভেলপার জাস্ট একটা ওয়েবসাইট ডিজাইনার, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপারের ভিতরে পার্থক্য আছে। ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে পার্থক্য আছে। ঠিক আছে? ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে পার্থক্য আছে। তো যারা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট সাইট তৈরি করে তাদেরকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে। আর যারা নর্মাল একটা ওয়েবসাইটকে ডিজাইন করে তাদেরকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো না, কোর্সের একদম শেষ ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, যখন আপনাদের গাইডলাইন দিব তখন এইসব কথাবার্তা বলবো। এখন বললে মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তো শিখতেছেন, শিখেন, অনেকদিন ধৈর্য ধরে শিখছেন, ভেরি গুড। ঠিক আছে, সামনেও শিখতে থাকেন। ভাই আপনার সাথে একটু কথা আছে, বলে ফেলেন, মাইক্রোফোন আনমিউট করে